সুপ্রিয় দর্শক, দেশে বিদেশে যেখান থেকেই দেখছেন, সমসাময়িক গুরুত্বপূর্ণ নানা বিষয় নিয়ে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন আইএফআইসি ব্যাংক নিবেদিত এই সময়ে। সাথে আছি আমি নজরানা চৌধুরী। দর্শক, সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে বিরোধের জেরে ভারতীয় হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব। আওয়ামী লীগ সরকারের আমলে দুই দেশের মধ্যে সম্পাদিত চুক্তিগুলো বাতিলের বিষয়ে আলোচনা করা হবে, এমনটি বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। 100-রও বেশি পণ্য ও সেবার উপর অতিরিক্ত ভ্যাট আরোপের সিদ্ধান্তের বিরোধিতায় বিভিন্ন সংগঠনের প্রতিবাদ অব্যাহত। এসব বিষয় সহ আরও কিছু চলমান ঘটনা প্রবাহ নিয়ে আলোচনার জন্য আমরা আজ দুজন অতিথিকে এনটিভির স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। তারা হলেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর-এর সাবেক চেয়ারম্যান বদিউর রহমান এবং নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর হাসনাত আলী। আপনাদের দুজনকেই এনটিভিতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। অনেক দিন থেকে আমার ইচ্ছা ছিল যে গিটার শিখবো। আমি যেহেতু স্টুডেন্ট, একবারে এতগুলো টাকাও ম্যানেজ করা সম্ভব হবে না। জানতে পারলাম বাবার মাধ্যমে যে বিকাশে সেভিংস করা যায়। এটা সবথেকে ভালো লাগে যে কম অ্যামাউন্ট দিয়েই করা যায়। ক্যাশ আউট করতে গেলে কোনো চার্জ লাগে না। বিকাশ অ্যাপে ডিপিএস টাকা জমায় সারা দেশ। তো গত কয়েকদিনেই বাংলাদেশের ভারতের বিভিন্ন সীমান্ত পয়েন্টে কিন্তু বিএসএফ এবং বিজেপির মধ্যে এক ধরনের মুখোমুখি অবস্থান দেখা গেছে এবং বিভিন্ন জায়গায় অতিরিক্ত সোলজার ডিপ্লয় করতে হয়েছে। ওই পারেও হয়েছে, এই পারেও হয়েছে এবং সাধারণ এলাকাবাসীও কিন্তু সেই জায়গায় তাদের বিশেষ করে বিজিবির সাথে যোগ দিয়েছিল। তো তারপর যাই হোক, কিছুটা উত্তেজনা কমে আসলেও কিন্তু আজকে দেখা গেলতে স্বরাষ্ট্র উপদেষ্টা কথা বললেন, তারপর আবার ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে ফরেন মিনিস্ট্রিতে ডাকা হলো এবং সেখানে প্রণয় ভার্মা বলেছেন যে দুই দেশের কাঁটাতারের বেড়া নিয়ে দুই দেশের বোঝাপড়া বাড়ানোর বিষয়ে তারা আলোচনা করেছেন। তো স্যার, কি মনে হয় যে কেন হঠাৎ করে এই উত্তেজনাটা কেন তৈরি হলো? কয়েকটা সীমান্তে, একটা সীমান্তে হতেই পারে সেটা হয়তো কোনো কারণে, কিন্তু বিভিন্ন পয়েন্টে চারদিক থেকে, এদিকে ঝিনাইদহ, ওদিকে চাঁপাইনবাবগঞ্জ হবিগঞ্জ সীমান্ত, ওদিকে কুমিল্লার দিকে ত্রিপুরায়, ওইদিকে সমস্যা হলো। তো কেন মনে হচ্ছে যে চারদিক থেকে এরকম কেন শুরু হলো? ধন্যবাদ। আমি তো এনটিভিতে সর্বশেষ কবে আসছি ভুলে গেলাম। তো সৌভাগ্যক্রমে আজকেও আমার হয়তো আশা হতো না, কারণ আমার খুব ঘনিষ্ঠজন, সে ৭৬ সালে বিয়ে করার সময় আমাকে কোলে করে বর হিসেবে যিনি নিয়েছেন ক্যাপ্টেন নজরুল, উনি গত রাত্রে ইন্তেকাল করেছেন। তো আমি যদি খবরটা আগে পেতাম তাহলে এখানের প্রোগ্রামটা কেন হয়। যাক, যেভাবে হোক আশা হইল, ওনার বিধিয়াত্মার প্রতি মাগফিরাত কামনা করতেছি। আর আমার পাঠক, বইয়ের পাঠক এবং দর্শক যারা আছেন, তাদের জন্য আমি আমার সর্বশেষ বইটা উৎসর্গ করেছি, চেতনায় বুদ্বুদ। এখন বর্ডারে আপনি যেটা বললেন, একসাথে সব দিকে কেন হচ্ছে, এটা তো বিএসএফের আক্রমণ, আমাদের লোকজন মারা, এটা তো আগের থেকেই চলছে। এখন বেশি হওয়ার একটা কারণ হয়তো হতে পারে যে শেখ হাসিনার পতনের পরে ভারত আমাদের সাথে সম্পর্কের বিষয়ে কিছু যেন ভিন্ন রকম আচরণ করছে দেখা যায় আর কি সব কিছুতে। তো এটাও সেটার একটা প্রতিফলন কিনা, সেটা একটা বিবেচনার বিষয় আছে। কারণ এই পর্যন্ত এই 5 মাসে যে এইরকম আচরণ যেটা দেখা যাচ্ছে, তাতে আগের থেকে ভিন্ন রকম হয়ে গেছে এবং সেই ভিন্নতাটা স্বাভাবিকভাবে এর আগে একটা টেলিভিশন আমাকে জিজ্ঞেস করছিল যে তারা কি করবে টুরবে। তারা স্বাভাবিক শেখ হাসিনাকে সেখানে যেহেতু আসেন, তাকে নিয়ে তাদের কিছু হয়তো কূটচাল থাকতে পারে, সেটা অস্বাভাবিক কিছু নয়। কারণ শেখ হাসিনা তো তাদেরকে যথেষ্ট দিয়েছেন, এত বেশি দিয়েছে যে সেটা তো শেখ হাসিনা নিজেই বলছিল যে যা দিয়েছি তারা ভুলতে পারবে না। তো সেটার কোনো প্রতিফলন কিনা দেখার বিষয়। আর বড় রাষ্ট্র প্রতিবেশী হিসাবে তো সবসময় একটা দাদাগিরি মোড়লগিরি করেই, এটা সবাই করে, যে যেখানে সে, যেমন আমেরিকা তার শক্তি নিয়ে মোড়লগিরি করতে চায়। আর আমাদের তো অবস্থান, ভূ রাজনীতিতে বাংলাদেশের অবস্থানটার প্রতি সবারই তো একটা দৃষ্টি আছে। আমেরিকার ইন্টারেস্ট আছে, চায়না সেটা চাইবে, তার মধ্যে আবার ভারত যেহেতু পাশে, ভারত তো সবসময় তার বাজার হিসাবে হোক যেভাবে হোক একটা চায়। আমার মনে হয় সে দৃষ্টিতে হয়তো আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ এই বিষয়ে ভালো
হয়তো বুঝবেন। তো আমার যেটুকু ধারণা, মানে ভারতের আপনি যে একটু একটা বললেন যে বাজারের বিষয়ে বললেন, বাজারের ক্ষেত্রে তো ভারতের কোনো সমস্যা হচ্ছে না, বাংলাদেশ আমদানি রপ্তানি তো বাজারের ঠিকই ক্ষেত্রে আছে। সমস্যা হচ্ছে না। তারপরে কূটনীতিক ক্ষেত্রে তো ধরেন একটা টানাপোড়েন আছে। বাজারের ক্ষেত্রে সমস্যা হচ্ছে না, কিন্তু বিএনপির রিজভী সাহেব যে তাদের কাপড় চোপড় পুড়িয়ে বলছে এটা বর্জন করো টরো, সেটার এফেক্ট থাকতে পারে। তো ভারতের বাজার তো বাংলাদেশ তো ভারত দখল করেই আছে। এটা না হইলে ওটা আবার মাঝে মাঝে ভারত যদি মনে করে যে একটু পেঁয়াজ বন্ধ করে দেবে, একটু এটা বন্ধ করবে, ওটা বন্ধ করবে, সেগুলা একটার পরে একটা তো তারা দাদাগিরি বা মোড়লগিরিটা রাখছেই। তো ধরেন একটু গন্ডগোল হইলে সেই ফেলানি, যে শুধু ফেলানি দিয়ে হলো নাকি, বর্ডারে তো যে কোনো সময় একটা দুইটা মারছেই, করছেই। তো এবার আমরা একটু ডক্টর হাসনাত আলী আপনার কাছে জানতে চাই যে স্বরাষ্ট্র উপদেষ্টা একটি মন্তব্য করেছেন যে ভারতের সাথে সীমান্ত বিষয়ে যে সমস্ত অসম চুক্তি হয়েছে এগুলো বাতিল করার জন্য ভারতকে চিঠি দেবে বাংলাদেশ সরকার। তো আপনার কি মনে হয় যে এটি কি আসলে বাস্তবে সম্ভব যে এরকম চুক্তি বাতিল করা বাস্তবতায়? যেহেতু আমরা অনেক বড় একটা সীমান্ত শেয়ার করি, দুই দেশের স্বার্থ এর সাথে রিলেটেড, সীমান্ত ব্যবস্থাপনার ক্ষেত্রেই হয়তো বেটারমেন্টের জন্যই চুক্তিগুলো হয়, কিন্তু সে বিভিন্ন ক্লজে একটু সমস্যা থাকতে পারে, কিন্তু আসলে কি চুক্তিগুলো বাতিল করা সম্ভব? ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ জানাচ্ছি দেশের অন্যতম শ্রদ্ধেয় একজন সুলেখক, সুবক্তা এবং পণ্ডিতজন, এখানে স্যার এখানে আছেন। আমারও বেশ অনেকটা পরে আসা এনটিভিতে। দেখেন, স্যার যেভাবে চমৎকার করে বলছিলেন যে দাদাগিরি মোড়লগিরি ভারত এটি করে, দেখেন আমরা চাইলেও তো প্রতিবেশীটাকে পরিবর্তন করতে পারবো না, একবারেই সম্ভব নয়। কিন্তু আমাদের মনে করি যে আজকের যে অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে সোজা হয়ে চোখে চোখ রেখিয়ে কথা বলছে, ভারতের রাষ্ট্রদূতকে ডেকে নিয়ে এসে প্রতিবাদ জানাচ্ছে, এটি কিন্তু বাংলাদেশের মানুষ হিসাবে আমাকে খুব স্বস্তি দেয়। যখন আমার সীমান্তের মধ্যে ঢুকে পাখির মতো মানুষ গুলি করে হত্যা করে, সরকার চুপ থাকে, নীরব থাকে, তখন আমাকে কষ্ট দেয়। সেই জায়গায় থেকে তো নিশ্চয়ই সরকার চুক্তি বাতিল করবে কি করবে না সেটি পরের কথা। অন্তত আজকে যে সরকার যে প্রতিবাদটুকু করছে, সাহস দেখাচ্ছে এবং সাধারণ মানুষ সেখানে দাঁড়ায়ে যাচ্ছে, এটি কিন্তু দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মানুষের প্রতি দেশপ্রেমের কিন্তু একটি বহিঃপ্রকাশ, যেটা গত 15টি বছর আমরা সেটা দেখিনি এই পতিত সরকারের কাছে থেকে। চুক্তি কি হয়েছে না হয়েছে আমরা কিন্তু জানি না। অনেক চুক্তি হয়েছে, আমরা বলার চেষ্টা করেছি এবং বোধহয় এটা রাষ্ট্রেরও একটা রীতি বা নিয়ম যে এই চুক্তিগুলা সংসদে, মহান সংসদে এগুলোকে আলোচনা করা, তাগুলো নিয়ে পর্যালোচনা করা, কিন্তু আমরা সেটা দেখিনি। স্যার যেমনটি বলছিলেন যে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, কেউ কেউ বলতো, কেউ কেউ মাননীয় পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো নিজেই বলছেন যে এত দিয়েছি যেটা তারা কোনোদিন ভুলতে পারবে না। কি দিয়েছি, বিনিময়ে আমরা কি পেয়েছি? আমরা পদ্মায় পানি পাইনি, তিস্তাতে আমরা পানি পাইনি, আমাদের ফেরানিরা কাঁটাতারের ঝোলে আমরা ইচ্ছা হলে আমরা পেঁয়াজ দিই, ইচ্ছা হলে আমরা পেঁয়াজ দিই না। এটা তুচ্ছ তাচ্ছিল্যর একটা অবস্থা। এবং ভারত কখনোই এই 15 বছরে কখনো বাংলাদেশের মানুষের সাথে কোনো রিলেশনশিপ করেনি, তারা রিলেশনশিপ করেছে শেখ হাসিনাকে। দেখেন বাংলাদেশ কিন্তু ওই সময় তো একটি ওই যে ছিটমহল বিনিময়ের মতো একটা ভালো চুক্তিও হয়েছিল। দেখেন ছিটমহল চুক্তি হয়েছে, সেটি তো হতেই হতো, সেটা দুই দেশেই কিন্তু সর্বস্তরের মানুষ সেটা প্রেস করেছে। আমি তো সেটার বিরোধিতা করছি, সে তো হতেই হতো, কারণ না হলে এভাবে আপনি কি করবেন? বাংলাদেশের মানুষ বসবাস করে ভারতের মধ্যে, ভারতের মানুষ বসবাস করে বাংলাদেশের মধ্যে, এটি তো ভারতের স্বার্থেই হয়েছে, বাংলাদেশের স্বার্থ। কিন্তু তারপরের ঘটনা যদি আপনি দেখেন, ভারতের স্বার্থে কেন হবে? বাংলাদেশের তো স্বার্থ ছিল, বাংলাদেশের তো। আমি বলছি দুই দেশের স্বার্থই হয়েছে, এটা হওয়ারই কথা ছিল, কারণ না হলে তো এক ধরনের অন্য রকমের অবস্থা হতো। এবং অনেক ছিটমহল ছিল, তারা স্টেটলেস অবস্থার মতো অবস্থা হয়ে যাচ্ছিল। তো সেখান থেকে তো ভালোকে তো ভালো বলতেই হবে। কিন্তু আপনি এটা কি বলবেন যে এই শেখ হাসিনার পলায়ন করার পরে বাংলাদেশ সরকার যখন তার পাসপোর্ট বাতিল করছে, তখন ভারত পাসপোর্টই নাই, ভিসার মেয়াদ বৃদ্ধি করে দিচ্ছে। এবং ভারতীয় সংবাদ মাধ্যম এবং বিশেষ করে পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি সহ যেভাবে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য উস্কানিমূলক অসত্য বক্তব্য, বিবৃতি দিয়ে আমাদের দেশের একটা অস্থিতিশীল অবস্থা তৈরি করতে চেয়েছে, এটি কি আমার দেশের মানুষকে ভালোভাবে নেবে না নেওয়া উচিত? সরকারের নেওয়া উচিত না। তবে আমি মনে করি চুক্তি বাতিল হোক আর না হোক, এটা তো পার্লামেন্টে যাবে, পার্লামেন্ট বাতিল করবে দুই দেশের মধ্যে স্টেট টু স্টেট চুক্তি। স্যার হয়তো আরও ভালো বলতে পারবেন অন্তর্বর্তীকালীন বা বিশেষ পরিস্থিতির সরকার এটা বাতিল করতে পারবে কিনা, অ্যাটলিস্ট পর্যালোচনা তো হওয়া দরকার।
এই চুক্তিগুলোর মধ্যে কি আছে, দেশের স্বার্থ বিরোধী কি আছে, স্বার্থের পক্ষে কি আছে, অন্তত অ্যাটলিস্ট একটা ফাইন্ডিংস যেতে পারে পরবর্তী নির্বাচিত সরকারের কাছে যে এই চুক্তিগুলো হয়েছে, চুক্তির মধ্যে দেশ বিরোধী, রাষ্ট্রবিরোধী, দেশের স্বার্থ বিরোধী এই সমস্ত ক্লোজগুলো রয়ে গেছে। সরকার যখন সেগুলো বিবেচনা করতেই পারে, এবং এই ধরনের উক্তি কিন্তু সাহসী উক্তি। আমরা এটাই চাই, এটি আমরা চাই যে আমাদের প্রতিবেশী আমরা বদলাতে পারবো না, কিন্তু প্রতিবেশীর কাছ থেকে যে মর্যাদাপূর্ণ যে সম্পর্কের জায়গাটুকু সেটি আমরা নিশ্চিত করব। দেখেন আজকে নো ম্যানস ল্যান্ডে এসে তারা কাঁটাতারে বেড়া দিতে চায়, এটি কি উস্কানি নয়? অবশ্যই একদম চরম উস্কানি এবং আন্তর্জাতিক আইনেরও পরিপন্থী। আপনি নো ম্যানস ল্যান্ডে আসবেন কেন? বাংলাদেশ তো ঢোকেনি, সেজন্যই হয়তো তারা পিছিয়ে গেছে। পাখির মতো গুলি করে মানুষ মারছেন, প্রায় প্রত্যেক দিন গুলি করে মারছেন। যাকে গুলি করে মারছেন তার হাতে কি একটা অস্ত্র পান? তিনি কি সন্ত্রাসী? তিনি কি ভারতের জন্য হুমকি স্বরূপ? আপনি গ্রেপ্তার করেন, তাকে ধরে নিয়ে যান, তাকে জেল দেন, জুলুম দেন, আপনি গুলি করে মানুষ মারবেন। কই এত তো মরদ হয় না পাকিস্তানে একটা গুলি করতে, আপনার তো মরদ হয় না চায়নাতে একটা গুলি করে একটা মানুষ হত্যা করতে। তাহলে আপনি বাংলাদেশকে বন্ধুর কথা বলবেন, নিকট প্রতিবেশী কথা বলবেন, 15 বছর একতরফাভাবে আপনি সব কিছু নিয়ে যাবেন, আমার যখন স্বার্থের প্রশ্ন আসে তখন আপনি করতে দেবেন না। এটি তো বন্ধুত্ব সুলভ কোনো আচরণ নয়, বরং বাংলাদেশ সরকার এখন যা করছে সেটি তো 15 বছর আগেই করার দরকার ছিল। এখন যে সমস্ত পদক্ষেপ নিচ্ছে সেই পদক্ষেপগুলো যদি আগে বাংলাদেশ সরকার নিত, যদি তারা ভারতের কাছে মানে একেবারেই মাথা নুয়ে না দিত এবং মর্যাদার জায়গাগুলোকে যদি আফল করার চেষ্টা করতো, তা ভারত বোধহয় আজকে তার সীমান্ত পাড়ি দিয়ে নোম্যান্স ল্যান্ডে এসে কাঁটাতারের বেড়া একাধিক জায়গায় দেওয়ার মতো দুঃসাহস তারা দেখাতে পারতো না। বোধহয় সময় উপযোগী একটি সিদ্ধান্ত। ধন্যবাদ। অন্য বিষয়ে যেতে চাই, সেটি হলো নির্বাচন। আজকে নির্বাচন নিয়ে বেশ কিছু কথাবার্তা এসছে, যেমন বিএনপি থেকে বলা হয়েছে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য নির্বাচনের কোনো বিকল্প নেই এবং এই বছরের মধ্যেই নির্বাচন চায় তারা। এবং নির্বাচন কমিশনার মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন জাতীয় নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচন একসঙ্গে কখনোই সম্ভব নয়। আর প্রধান উপদেষ্টা একটি জায়গায় বলেছেন যে একটি কলম ছিল ওনার, সেখানে তিনি বলেছেন আগামী নির্বাচনকে সরকার এ যাবৎকালের সেরা নির্বাচন করার পরিকল্পনা করছেন এবং এটি গণতন্ত্রের জন্য ঐতিহাসিক দৃষ্টান্ত হয়ে থাকবে। তো স্যার বদিউর রহমান, আপনার কাছে জানতে চাচ্ছি যে বর্তমানে রাজনৈতিক যে দেশের পরিস্থিতি এবং রাজনৈতিক দলগুলো যেভাবে আছে, তো আপনার কি মনে হয় যে প্রধান উপদেষ্টা কি পক্ষে সম্ভব, বা বর্তমান নির্বাচন কমিশনের পক্ষে কি সম্ভব এরকম একটা নির্বাচন করার? সেটি যখনই হোক, 2025-এই হোক বা ওনার সবচেয়ে বেশি টাইম যেটা ধরেছেন যে 2026-এর মাঝামাঝির মধ্যে। তো কি মনে হয় স্যার, আসলে কি সম্ভব? আমি তো ব্যক্তিগতভাবে নির্বাচনটা যে ইউনূস সাহেবের অবস্থা নিয়ে তো অনেকে বলে যে হজবর হলো, আমি বলি লেজে গোবরে, কিন্তু তারপরও আমি মনে করি যে ওনাকে তো একটু লম্বা সময় দেওয়া দরকার। আলীবাজাদের লড়াইয়ের মধ্যে বাজার তো চাইবেই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাজার তো চাইবেই, কালকে ইলেকশন হইলে তারা এসে যায়। কারণ তাদের একটা সুবিধা হইল, যেহেতু এখন আলী নেই, হাসিনা পালিয়ে গেছে, তাহলে তাবা গরম থাকতে থাকতে বাজার কয়েকটা রুটি ভেজে নিতে পারবে তাড়াতাড়ি। এখন তার পপুলারিটিটা ভালো আছে, যত দেরি হবে তার পপুলারিটি হয়তো কমতে পারে, এরকম একটা চিন্তা আছে। এর মধ্যে আবার তৃতীয় রাজনৈতিক শক্তি ছেলেপেলেরা যারা আন্দোলন করছে, নাগরিক কমিটি না জাতীয় কি কমিটি, ওরা আর এরা মিলে আর একটা দলও করতে চাচ্ছে। তো সেগুলো যত প্যান্ডোরার বাক্স বেরবে বা নতুন ওপেনিং হবে, তাতে বাজার ক্ষতিগ্রস্ত হইতে পারে, তারা তাড়াতাড়ি চাইবে এক। আর আরেকটা কারণ হইল, ওরা তো নিজেরা আন্দোলন করে কিছু করতে পারেনি, 15 বছরের চেষ্টা করছে। শেখ হাসিনার বাকি মেয়াদটাও যদি ছাত্ররা আন্দোলন না করতো, তাহলে বাজাদের পক্ষে শেখ হাসিনাকে আউট করা কোনো সম্ভব ছিল না। অতএব এখন যে সুযোগ হইল এটা তারা নিতে চায়। কিন্তু আমার ধারণা হইল, যেহেতু আমরা 53 বছর তো দেখলাম আলীবাজারেই তো বেশি শাসন করলো, রোটেশনে তারাই আসলো। ইউনূস সাহেবেরকে অন্তত শেখ হাসিনা 7ই জানুয়ারির থেকে যেটুক নিজে প্রধানমন্ত্রী ছিলেন, তার বাইরে 5 বছরের যে পিরিয়ডটা, এটাও তো ওনাকে দেওয়া হোক। অনেকগুলো সংস্কার করছেন, তো উনি তো একটা আশাবাদ নিয়ে আসছেন। তো সেটা হলে নির্বাচনটা উনি যেহেতু বলে ফেলছেন যে 25 বা 26 জুনের মধ্যে তো এইভাবে কথা বলছেন, আরও পরে হইলেও অসুবিধার কিছু নেই। তাহলে যদি সম্ভব হয়, এত হুলস্থুল করে যেটা বলতেছেন, এখন
সর্বকালের সেরা নির্বাচন যদি দিতে চান, সেই অবস্থা কি উনি তৈরি করতে পারছেন এখন পর্যন্ত? এখন তো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশানে ঠিক হয়নি। এখন আপনি যেখানে যান কেউ কাউকে মানছে না, কিছু হচ্ছে না। আর জিনিসটা তো ঠিক আগের মতো, যে মামলাগুলো যেগুলো হচ্ছে সেগুলোতে দেখেন আগে যেরকম একসাথে ওই নামবিহীন এবং অজানা অজ্ঞাত বলে শত শত কে কোথায় আছে এখানে এখন সেই একই অবস্থা হচ্ছে। তা আপনি এইগুলো সেরে নির্বাচনটা কেমনে ভালো করবেন? আর নির্বাচন কমিশন যেটা করছেন এখন, যেটা ওনার মাধ্যমে যেটা হইলো, এগুলো তো সংস্কার করার আগে করে ফেলছে। নির্বাচন বিষয়ক একটা সংস্কার কমিটি তো উনি করেছেন, বদিউল্লাহ মজুমদার না কাকে দিয়ে। তো সেখান থেকেও তো কিছু পান নাই, পাওয়ার আগে কমিশন হয়ে গেছে। তো কমিশন হয়ে গেলে সেখানে কি সুপারিশ থাকবে, এই কমিশন কি করতে পারবে, সেটা ব্যাপার আছে। আর সবচেয়ে একটা মজার জিনিস দেখেন, বাজার যে ক্ষমতায় আসার জন্য এখন অস্থির হয়ে গেছে, এখন যারা সরকারে আছে কর্মকর্তার থেকে শুরু করে এগুলা বেশিরভাগই তো এই বিএনপি জামাতের লোকই তো আছে। হ্যাঁ, যেহেতু আলিগুলা বাদ দিয়েছে, আওয়ামী মনা বাদ দিবে সব, তাহলে কাকে আনবে? তো মনা তো আর এগুলোই আছে। মনা তো তিনটা, আমলাদের মধ্যে তিনটা মনা সৃষ্টি করা হয়েছে, আলী মনা, বাজাদ মনা, জামাত মনা। তো বাজাদ আর জামাত তো একসাথে সবসময়, এর বাইরে কি নেই? বাইরে এখন মনা কোথায় পাবেন? বাইরে মনা তো হয় নাই। আর মনা সৃষ্টি হলো তো খালেদা জিয়ার প্রথম আমল, এই সে সময় থেকে। আপনার বঙ্গবন্ধুর আমলেও মনাগিরি ছিল না, তখন এক চিঠিয়া ছিল। জিয়াউর রহমান সাহেবের আমলেও মনাগিরি ছিল না, ইভেন এরশাদের আমলেও মনাটা আমলাগিরিতে শুরু হয় নাই। মনা শুরু হইল প্রথম যখন 92 সালে গণপদোন্নতি দিল বিএনপির জমিরুদ্দিন সরকারের নেতৃত্বে পদোন্নতি কমিটির, তখন থেকে মনা শুরু হইল যে এটা আমার লোক, এটা আমার লোক, এভাবে ভাগ করলো। এবং হয় কি এতে, যে এরা যাদেরকে বঞ্চিত করলো, ওই অন্যরা আসলে এদের সুদে আসলে সব দিল। এখন এরাও তো সে একই জিনিস করতেছে। ওই জাকির আহমেদের নেতৃত্বের কমিটি 700 কতজন যারা বঞ্চিত তাদেরকে দেওয়ার জন্য বলল, অর্ডার এখনও হয় নাই। তারপরে যারা আগে পায় না তাদেরকে নিয়ে আসছে, কারো কারো মনকির নকিরের সোয়াল জব হয়ে গেছে, সেগুলো নিয়ে আবার বসাচ্ছে। তো সিস্টেম তো আগেরটাই চলতেছে। আপনি যদি ডিএনএ টেস্টে যান, যে কমিশনগুলো করেছে, কমিশন প্রধানগুলো, এরা কারা, এদের অতীত রেকর্ডটা কি, তাহলে দেখা যাবে তো সেই বাজাদ এবং জামাত ওই ঘরানার লোকগুলাই তো এখানে আসছে সব। আবার তো অস্থির হওয়ার কোনো দরকার নাই তো। বরং আমি ইউনূস সাহেবকে ব্যক্তিগতভাবে অনেক কারণে পছন্দ না করলেও তার যে আশাবাদ একটা ভালো কাজ করার জন্য, সেটার জন্য উনি কতগুলো গভর্নমেন্টটা তো, আমি প্রায় বলি গভর্নমেন্টটা তো এনজিওগ্রামের গভর্নমেন্ট, কতগুলো এনজিও আর ওনার গ্রামীণের গ্রাম। তো এনজিওগ্রাম করে, বডির এনজিওগ্রাম করে অনেকগুলো ব্লক পাওয়া গেছে। সেই জন্য উনি প্রেসক্রিপশন নেবে এবং কমিশন কয়েকটা করেছে, ওরা কে কোনটা প্রেসক্রিপশন করে, কোনটা ওপেনার সার্জারি করতে চায়, কোনটা বাইপাস করবে, কোনটা শুধু স্ট্যান্ডিং করবে, কোনটা ফেস মেকার লাগাবে। সেগুলো আসুক না, অস্থির হইলে তো হবে না। আপনি 53 বছরে যখন উলট পালট আপনারা করছেন মাঝখান দিয়ে সামরিক, এখন ওনার এই সরকারটা অন্তর্বর্তী সরকার হিসাবে 5টা বছর তাকে সময় দেন। সময় দেবেন। ওনারা তো রেগুলার অ্যাক্টিভিটিসেই তো ঝামেলা হয়ে যাচ্ছে, এই জন্যই তো ওনাদের জনপ্রিয়তা পড়তির দিকে মনে হয়। আচ্ছা, ওনাদের জনপ্রিয়তা পড়তির দিকে কালকেও এক টেলিভিশনে গিয়েছিলাম, সেখানে এই কথাটা উঠছে। তো জনপ্রিয়তা পড়তির দিকে যদি হয় তাহলে তো ওনারাই টের পাবেন, তখন ছেড়ে দে মাকে দে মাসি, তখন সেভ এক্সিট চাওয়ার জন্য ওনারা নির্বাচনরা আগায় দিবে। যখন কিছুই পারবে না, সেজন্যই কি রোডম্যাপ দেওয়া হয়েছে নাকি, একটা টাইম ফ্রেম দেওয়া হয়েছে? আপনার কিছু শুনেন, কিছু হইলে অনেক সময় হয় কি, যে আমরা মাঝে মাঝে বলি, এটা অন্যভাবে হয়ে যায় কি না, যে পাখিরা আকাশে উড়ে দেখিয়া হিংসায় পিপিলিকা বিধাতার কাছে পাখা চায়। পরের কি অংশ কি, বিধাতা দিলেন পাখা, দেখো তার ফল, আগুনে পুড়িয়ে মরে পিপিলিকার দল। তো এখন ক্ষমতায় বসা, ক্ষমতার চেয়ারটা, এটা বড় কঠিন জিনিস। এখানে আপনার আগের থেকে বাইরে এখন এই যে আসছে, এই যারা এখন বলতেছে তাদের ভাষায় বিপ্লব,
বা স্বাধীনতা, এগুলো হলো ইমোশনের আসপেক্ট। স্বাধীনতা তো 71-এ হয়েছে, আর এটা বিপ্লবের বিও এখানে নাই, বিপ্লব হয় নাই। এটা অনেকটা ওই যে বজ্রপাতে পরে পাখি মরে না, আর ফকিরা বলে তার কেরামতি। এটা ওই কোটা আন্দোলনটা শেখ হাসিনার মারাত্মক ভুলের জন্য ফসার মুখে পা কাটে, এটাকে বেশি কেটদানি, বেশি অহংকার, বেশি মোড়লগিরি দেখাতে গিয়ে অবস্থাটা হইলো, নাহলে এটা হইতো না। আচ্ছা, যাক হয়ে গেল, ওরা আসছে, যারা আসছে তারা কি কোনো মিশন নিয়ে আসছে? তাদের কি কোনো প্রোগ্রাম ছিল? কি করবে? এখন দিন যাচ্ছে, নতুন নতুন করে একটা বেরোচ্ছে। তখন প্রোগ্রাম ছিল, যেটা করছে মগের মুল্লুক থেকে মবের মুল্লুক হয়েছে, যে পরীক্ষা ছাড়া পাশ করতে চাই, ঢুকে জোর করে বাস পরীক্ষা লাগবে না, হ্যাঁ, এদেরকে বের করে দিতে হবে, ঢুকে যাবে হাইকোর্টে। হ্যাঁ, আবার ধরেন এই যে আমি কথা বলছি, আমার এই কথাগুলো হয়তো পছন্দ হলো না, আমার বাড়ি গিয়ে আমাকে মেরে ফেললো। এই জাতীয়র মধ্যে দিয়ে ইমোশনাল আউটবাস্ট চলতেছে, নাথিং কংক্রিটাইজড ইন দ্য অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড পলিসিস। এখন পর্যন্ত কিছু হয়নি। আমি সেই পয়েন্টেই বলতে চাচ্ছিলাম যে আপনি যেহেতু শেষ কথা বললেন যে নাথিং কংক্রিটাইজড, এবং আবার বলছিলেন যে তাদেরকে লম্বা আমি সময় তারপরেও লম্বা সময় আমি বলি এই জন্য যে তা বসছে, তো বসে একটু চেষ্টা তো করতেছে, কয়েকটা সংস্কার কমিশন তো করেছে, তো সংস্কার কমিশনের রিপোর্টগুলো আসুক না। আমরা সংস্কার তো আগে অনেক দেখেছি, বিভিন্ন রিপোর্ট পেয়েছি, আমার কাছেও আছে বেশ কয়েকটা, জনপ্রশাসন সহ। তো এটার আসুক, আসলে হোক না, এত অস্থির হওয়ার কী দরকার? আসবেই তো, ভোট হইলে তো, এখন যেহেতু আলী নাই, বাজা দিয়ে আসবে। ধন্যবাদ। আমরা একটু ডক্টর হাসনাত আলী, আপনার কাছে জানতে চাই যে আসলেই কি প্রধান উপদেষ্টার এই একই প্রশ্ন, যে প্রধান উপদেষ্টা যেই আশাবাদ ব্যক্ত করেছেন সেটি কি সম্ভব বাংলাদেশের বর্তমান বাস্তবতায়? এবং বিশেষ করে বিএনপি যখন এক ধরনের নির্বাচন নিয়ে প্রেশার দিয়ে যাচ্ছে সরকারের উপরে, আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ইভেন জামাতে ইসলামী এবং জাতীয় নাগরিক কমিটি, তারা আবার স্থানীয় সরকার নির্বাচন আগে চাচ্ছে, তো সেইখানে কি সত্যি নির্বাচন নিয়ে এক ধরনের কনসেনসাস হওয়ার পরেই তো নির্বাচনে যেতে হবে, সেটা কি সম্ভব নাকি? দেখেন, নির্বাচন হতে হবে, এই রাষ্ট্রের মালিক জনগণ। গত 16 বছর এই জনগণের মালিকানাকে ছিনতাই করা হয়েছিল। কখনো কখনো পুলিশের ঘাড়ে বন্দুক রেখে জনগণের বাহিনীকে দানবের বাহিনী পরিণত করা হয়েছিল, দিনের ভোট রাতে হয়ে গেছে, আমরা দেখেছি। কখনো কখনো প্রশাসনকে ব্যবহার করে করা হয়েছে। স্যারের প্রতি শ্রদ্ধা রেখেই বলি, একদম নির্লজ্জভাবে, উলঙ্গভাবে করা হয়েছে। কখনো কখনো বিচারালয়ের ঘাড়ে বন্দুক রেখে জুডিশিয়াল কিলিং করা হয়েছে। বেগম খালেদা জিয়ার মতো 3-3বারের প্রধানমন্ত্রীকে সাজা দেওয়া হয়েছে, মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে, উনি এখন চিকিৎসার জন্য। এবং এই সমস্ত অসাংবিধানিক কাজ বা আওয়ামী লীগ যে ক্ষমতার মেয়াদকে দীর্ঘায়িত করার জন্য পরপর 3 বার থাকলো, এটা তো পুলিশের সহযোগিতায়, প্রশাসনের সহযোগিতায়, নির্বাচন কমিশনের সহযোগিতায়, এবং এটা মানে কি বলবো, এটাকে যে মানে ভাগ বাঁটোয়ারার একটি অবস্থা। অর্থনীতিকে ধ্বংস করা, স্যার এখানে আসেন, অর্থনীতিকে ধ্বংস করা হয়েছে, ব্যাংকগুলোকে লুটপাট করা হয়েছে, ইভেন সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে। এখন অন্তর্বর্তীকালীন সরকার 5 বছর থাকবে, কি করবেন 5 বছর? জনগণের প্রত্যাশা জায়গায় কোথা? মেধাবীদের বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ, প্রশাসনিক সংস্কার, বিচারালয়ের সংস্কার, এগুলো করতে এত সময় লাগার তো কথা নয়। খুব মোটা দাগে যদি 4টা সংস্কার আমরা করি, প্রথমত নির্বাচন কমিশন কন্ডাক্ট করার জন্য স্যার যথার্থ বলছেন, আইন শৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষ হতে হবে, সক্ষম হতে হবে। এটা করা যায়, চাইলেই করা যায়। এটি একজন সাবেক পুলিশ কর্মকর্তাকে দিয়ে একটা কমিটি করা হয়েছে, সাবেক স্বরাষ্ট্র সচিবকে দিয়ে, সরাফরাজ স্যারকে দিয়ে কমিটির রিপোর্ট আসবে, সংস্কার হবে। 2 নম্বর, নির্বাচন কমিশন, যেটা স্যার বলছেন, বদিউল আলম মজুমদার সাহেব নির্বাচন ব্যবস্থা নিয়ে কাজ করেন, রিপোর্ট বোধহয় এই মাসেই জমা হবে আমরা যতদূর জানি। সেই রিপোর্ট হলে, এই 4টা রিপোর্ট, এটি একটা। আরেকটি হলো যে আপনার দরকার হলো যে আইন শৃঙ্খলা বাহিনী গেল, সংবিধানটা সংশোধন করতে হবে, বা এর রিফর্মটা খুবই দরকার। কারণ 300 পার্লামেন্ট মেম্বারকে বজায় রেখে আরেকটা পার্লামেন্ট নির্বাচন আপনি করবেন, এটি তো বিশ্বের কোথাও গণতান্ত্রিক ইতিহাসে নাই। তাহলে এই সংবিধানটাকে একটু সংবিধান করতে হবে, এবং বাংলাদেশের সাংবিধানিক মানে পার্লামেন্টারি সিস্টেম ডেমোক্রেসি, বা আপনি যে কোনো জাতীয় নির্বাচন বলেন, ইতিহাস বলছে কোনো দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হয়নি, 72-এ হয়নি, ইভেন মাগুরার নির্বাচনও সুষ্ঠু হয়নি।
তাহলে যদি সুষ্ঠু না হয়, 15 ফেব্রুয়ারি নির্বাচন সুষ্ঠু হয়নি, দলীয় সরকার ক্ষমতায় ছিল। যে কয়টি নির্বাচন দেশে সুষ্ঠু হয়েছে বলে আমরা মনে করি, মানুষ মনে করে, জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারছে, সেটা অন্তর্বর্তীকালীন বা তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থায়। অতএব এটিকে সংবিধানের অংশ করতে হবে যে আগামী দিনে ভোট আসলেই যেন দুই দলের মধ্যে লড়াই না হয় যে কোন পদ্ধতিতে নির্বাচন সেটি তো অলরেডি হয়ে গেছে বোধহয়। না হয়ে গেলেও এটা তো ওটা বাতিল করে দিয়েছে, কিন্তু এটাকে স্থায়ীভাবে একটা অংশগ্রহণ মানে সংবিধানের একটা পার্ট করা দরকার। এবং এই ক্ষেত্রে একটা মতানৈক্য লাগবে, কিন্তু মতৈক্য লাগবে। এই যারা স্টেক হোল্ডার যারা আছে, এই আমাদের তরুণ প্রজন্মের যারা লড়াই করলো, সংগ্রাম করলো, জীবন দিল, তাদের দলের বা তারা যারা মাঠে আছেন, সেই বৈষম্য বিরোধী ছাত্ররা, নাগরিক যে দলটি হয়েছে তারা, বিএনপি, আওয়ামী লীগ, জামাত, সবাই মিলে একটা ঐক্যমত থাকতে হবে যে যেহেতু জনগণের সরকার প্রতিষ্ঠিত হওয়ার অন্যতম একটি মাধ্যম হলো একেবারে সরাসরি জনগণের ভোটে নির্বাচিত সরকার, তো সেই নির্বাচিত ভোটের সরকারের জন্য সংবিধান সংশোধন এবং নির্বাচন কমিশনকে সক্ষম করা। আপনি যদি আগের নির্বাচন কমিশন বলেন, ঘুম থেকে উঠে বলে যে ভোট তো 40% হয়ে যেতে পারে, মানুষ দেখে 10%, 12%, হিরো আলমের মতো লোকের ভোটে 8% ভোটকে 40% ঘোষণা দিতে হয়, নির্বাচন কমিশন ঘুমায়। তো এই ঘুমানো নির্বাচন কমিশন যেন আর কখনো না থাকে, তাহলে এই জায়গার সক্ষমতা আমার দরকার। ইভেন গত যে কমিশন ছিল তারা স্পিকারকে চিঠি লিখে সংবিধানে তাদের ক্ষমতাকে উইথড্র করলো। এ ধরনের নপুংসক আমি বলবো, সরি টু সে, যে যেন কোনো লোকজন যদি নির্বাচন কমিশনে বসে জনগণের এই ভোটাধিকার প্রয়োগের যে ক্ষমতা এটা যেন রহিত না করতে পারে। তো 4টি সংবিধান সংশোধন করে যদি আপনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যে কথাটি বলেছেন সেই 25-এর যদি শেষে বা 26-এর যদি প্রথমে করতে পারেন, খারাপ তো আমি কিছু দেখি না। আপনি কেন এতদিন ক্ষমতায় থাকবেন? কি প্রয়োজন আপনার ক্ষমতার? আপনার তো রাজনৈতিক কোনো উচ্চাভিলাষ নাই, আপনার তো নিজে তো আপনি যারা ক্ষমতায় আছেন তারা তো আপনি রাজনৈতিক দল করবেন না, আপনি তো কোনো এজেন্ডা নিয়ে আসেননি। আপনাকে জনগণ যে এজেন্ডা দিয়েছে, জনগণের সরকার যেন নির্বাচিত হতে পারে, জনগণের সরকার যেন প্রতিষ্ঠিত হতে পারে, এই মোটা দাগে কিছু সংস্কার করে যত দ্রুত নির্বাচন করে বাজাজ আসবে না কে আসবে এটি আমার দেখার বিষয় নয়। স্যারও ভোটে দাঁড়াতে পারে, জনগণ ভোট দিলে স্যার নেতা হবেন, আমি ভোটে দাঁড়াতে পারি, আপনি দাঁড়াতে পারেন। শুধু এইটুকু নিশ্চয়তা দেওয়া দরকার এই অন্তর্বর্তী সরকারের কাছে, জনগণ চায় যে আমি যেন আমার ভোটটা দিতে পারি। এরশাদ বিরোধী আন্দোলনে আমরা স্লোগান দিইনি আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো। 2024-এ আমরা কি করলাম? আমার ভোট আমি দেবো, তোমার ভোটও আমি দেবো। কি নির্বাচন হলো? মানুষ তার মৃত্যু বাবা মাকে দেখার জন্য ভোট কেন্দ্রে যেত, জনগণ ভোট দিতে যাইতো না, কারণ মৃত্যু বাবার ভোট হয়ে যায়। তাহলে জনগণ ওই ভোট আর দেখতে চায় না যে তার মৃত্যু বাবাকে দেখার জন্য ভোট কেন্দ্রে যাবে, বরং সে ভোট প্রয়োগ করে, তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে তার নেতা নির্বাচন করবেন যিনি আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করবেন। সংস্কার কিন্তু অনেকটা হয়ে গেছে, রাজনৈতিক দলেরাই করেছে। আপনি যদি বৃহৎ দল, যে স্যার যেটা বলছে আমিও সেটাই বিশ্বাস করি, যে নির্বাচন, বিএনপি তো বলেনি যে নির্বাচন ছাড়া বা নির্বাচন ব্যতি রেখে আমি ক্ষমতায় যেতে চাই, কারণ আমরা তো 18 বছর কে লড়াই করলো, কে রাজনৈতিক দল কিভাবে বলে? রাজনৈতিক দলের মূল কাজই তো হলো যে নির্বাচনে অংশগ্রহণ করা এবং সেই অংশগ্রহণের মধ্যে ক্ষমতায় যাওয়া। আওয়ামী লীগ যেটা করেনি, এবং আওয়ামী লীগ যেন তেন প্রকারে মামলা হামলা, পার্টি অফিসে গুম খুনের মধ্য দিয়ে তারা বিএনপিকে নির্বাচনে আসার সমস্ত পথগুলো রুদ্ধ করে দিয়েছিল। সেই পথটাকে ওপেন করা, এটাই সংযোজন। আওয়ামী লীগও নির্বাচনে আসবে, যদি জনগণ মনে করে ভোট দেবে তারা ক্ষমতায় যাবে, কোনো অসুবিধা নেই। কিন্তু আমার প্রশ্ন, এইটুকু করার জন্য 5 বছর ক্ষমতায় থাকতে হবে, সমস্যা কিন্তু বাড়বে, সমস্যা কিন্তু ঘনীভূত হবে, সংকট বৃদ্ধি হবে। দেখেন যে রোজার মাস মারছে, IMF-এর প্রেসক্রিপশন বাস্তবায়ন করতে যে আপনি লোন প্রবাহ কমে গেল, আমরা দেখছি পত্রিকায়। তারপরে দ্রব্যমূল্যের দাম বেড়ে গেল, মোবাইল ফোন, এটা তো বিলাসী কোনো পণ্য নয় এখন। মোবাইল স্যার আপনি কি করবেন? আপনি যে অনলাইনে দেখাচ্ছেন, আমি যদি আপনার এই শোটা দেখতে চাই সেখানেও আমার MB দরকার। স্যার আমি একটু মাঝখানে বলি, আপনি যেহেতু প্রসঙ্গটা তুললেনই, এই অতিরিক্ত ভ্যাট আরোপের বিষয়টা, 100টির বেশি পণ্য এবং সেবার উপর অতিরিক্ত ভ্যাট আরোপ করা হয়েছে হঠাৎ করেই। তো এবং এক ধরনের অভিযোগ আসছে বিভিন্ন জায়গা থেকে যে কোনো ধরনের আলোচনা না করেই এটি সরকার করেছে। এবং আপনি একটু আগে বিরতিতে যাওয়ার আগে বলছিলেন যে ভারত বাংলাদেশ সম্পর্কের বিষয়ে চোখে চোখ রেখে কথা বলছে বাংলাদেশ। তো এটি কি শুধু পররাষ্ট্রনীতির বেলায় এই সরকার এক ধরনের সাহসিকতা দেখাচ্ছে, কিন্তু অন্য জায়গায় কি সেরকম পাচ্ছে? এই ভ্যাটের বিষয়টি কি বলবেন, যেখানে এত মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যর দামগুলো, তো সেটির পরও হঠাৎ করে এতগুলো পণ্যের উপর ভ্যাট বৃদ্ধি করা
এবং সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে এটি সাধারণ মানুষের জীবনযাত্রায় তেমন কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না। আজকেও প্রধান উপদেষ্টা প্রেস সচিব সেটি বলেছেন। তো আপনার কি মনে হয় যে সরকার কি এই জায়গায়ও বেশ সাহসী ভূমিকা নিয়েছে? দেখেন, এটা স্যার আরো ভালো বলতে পারবে। স্যারের কাছে আসবো। আমি বলি আর কি, স্যার ভালো বলতে, আমি মোটা দাগে এইটুকু বলি, জনদুর্ভোগ বৃদ্ধি করবে। মানুষের আয় কিন্তু বাড়েনি, এই ভ্যাট আরোপের ফলে মানুষের ব্যয় কিন্তু বেড়ে যাবে। চাকরি মানুষ হারিয়েছে, চাকরি মানুষ পায়নি, এই সরকারের জন্য মোটেই দায়ী। বিনিয়োগ বন্ধ, চাকরি কিভাবে পাবে? এইটা কিন্তু মোটেই দায়ী নয় এই সরকার, বরং গত পতিত সরকার যেভাবে অর্থনীতিকে ধ্বংস করে গেছে। স্বাধীনতার 53 বছর স্যার বলছেন, আমি ভ্যাট আরোপের কথা বলছি। ওটাই বলছি আমি, ট্যাক্স জিডিপি রেশিওটা কত? আজ পর্যন্ত কি আমরা কি 5-এর ওপরে যেতে পেরেছি, 7-এর ওপরে যেতে পেরেছি? আমরা পারিনি তো। আপনি যদি ঢাকা শহরে যদি আপনি খেয়াল করেন, আপনার কি মনে হয় যে ডাইরেক্ট ট্যাক্স, যেটা ইনকাম ট্যাক্স, সেই ইনকাম ট্যাক্সে মাত্র এত স্বল্প সংখ্যক লোক ট্যাক্স দেবে? যদি ঢাকা শহরের রাস্তাঘাট আপনি দেখেন, অট্টালিকা দেখেন, বিলাসী দেখেন, এনবিআরের অক্ষমতা, অদক্ষতা, অব্যবস্থাপনা, দুর্নীতি, ছাগলকাণ্ড করতে হয়। স্যার সৎ অফিসার ছিলেন ওখানে দাপটের সাথে, এখনও দাপটের সাথে কথা বলেন, কই আমার ছাগলকাণ্ডদের তো এখনও কিছু হয় না। এবং তারপরে একজন মহিলা নিজের এখতিয়ার বহির্ভূতভাবে ট্যাক্স রিবেট করে দেন আরেকজনকে। এই যে পঞ্জীভূত অনিয়ম, এই অনিয়মের দায়টা এসে পড়ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপরে। আমি যেটা মনে করি, সেই অনিয়মগুলো দূর করা বাদ দিয়ে ভ্যাট আরোপ কেন? সেই অনিয়ম দূর করার জন্য কিন্তু ব্যবস্থা হচ্ছে। আমরা কিন্তু এনবিআরকে কখনোই সক্ষমতার জায়গায় দাঁড় করাইনি, এবার কিন্তু ডিজিটালাইজ হয়েছে। আমরা কিন্তু অনলাইনে খুব সহজেই কিন্তু আমাদের আয় বিবরণী বা সম্পদ বিবরণী আমরা দিতে পারছি, ট্যাক্স অ্যাসেসমেন্ট জমা দিতে পারছি, যেটা কিন্তু মানুষের কাছে একটা আতঙ্কের জায়গা ছিল। সরকার চেষ্টা করছে। তবে আমি এতটুকু বলি, সামনে মার্চে রোজা, সরকার পুনর্বিবেচনা করার জন্য অনুরোধ করব। জনগণ কিন্তু খুব একটা স্বস্তিদায়ক অবস্থায় আছে, সেটি বলা যাবে না। তবে সরকারের কাছে ওই যে IMF-এর লোন গত সরকার নিয়ে গেছে, ঋণ প্রবাহ নাই, ব্যাংক শেষ, ডলার সংকট, এলসি খোলা যায়নি, স্টুডেন্ট ফাইলগুলো বন্ধ হয়ে গেছে, টাকার অভাবে কয়লা কিনতে পারেনি, বিদ্যুৎ উৎপাদন করতে পারেনি। তারপরে সর্বশেষ যেটা হলো যে মন্ত্রীদের শত শত বাড়ি বিদেশে, বেগমপাড়া, এই যে একটা হরিলুটের জায়গা, সেই হরিলুটের জায়গা। কিন্তু বর্তমান সরকার কি সরকারি ব্যয়ের লাগাম টেনে ধরতে পেরেছে? না, সরকারি ব্যয়ের লাগাম তো কিছুটা টেনে ধরতে পেরেছে। তবে আমি মনে করি যে এখনো তারা উন্নয়ন বাজেট থেকে কমাচ্ছে, কিন্তু সরকারের, আমি একটু বলি, সেটি হলো যে এটি লাগাম টেনে ধরা উচিত। এ ধরনের ভ্যাট আরোপ না করে বরং ট্যাক্সের যে আওতাটা, সেই আওতাটাকে বৃদ্ধি করা উচিত। নতুন নতুন ট্যাক্স আদায়ের ক্ষেত্রকে নির্ধারণ করা উচিত। ট্যাক্স ফাঁকি দেওয়ার যে প্রবণতা, সেই ট্যাক্স ফাঁকি দেওয়ার প্রবণতাকে রোধ করা উচিত। এগুলো সরকার করবে বা করছে, না করলে এগুলোর প্রতি দৃষ্টি দেওয়া উচিত। সামনে রোজা, বিশ্বের বোধহয় একমাত্র দেশ বাংলাদেশ, রোজারকে কেন্দ্র করে সমস্ত ব্যবসায়ীরা উৎপাতে বসে থাকে। এই রোজার মাসে 11 মাসের ব্যবসা রোজার মাসে তারা করে নেয়। আমরা কোথায় যাব? কোথায় যাব আমরা? এই জায়গা থেকে বাজার মনিটরিং সিস্টেম যেটা আছে সেটি, এবং ইতোমধ্যে দেখা গেছে, খবর পাওয়া গেছে যে গত বছরের তুলনায় এই বছরে রমজানকে সামনে রেখে আমদানির পরিমাণ কম। তার মানে সংকট তো আসছে মনে হয়। এটা তো সংকট তো রোজার মাসে এমনিতেই আমরা একটা কৃত্রিম সংকট সৃষ্টি করি। আমাদের বাজার সিন্ডিকেট যেটা আছে, যদি এখন পর্যন্ত শুনছি না আমরা, এই সরকার আসার পরে সেই সংকট তো আছে। আমদানি কম হলে তো আরো সংকট বাড়বে। সংকট বাড়বে তো, এবং সংকট এই ভ্যাট আরোপের সরকারের প্রিপারেশনের, আমি সরকারের প্রিপারেশন আমি বলতে পারবো না। সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত বাণিজ্য মন্ত্রণালয় এই ধরনের কোনো স্টেটমেন্ট করেছে বলে আমার জানা নেই। তবে আমি মনে করি সরকারকে এই বিষয়ে গুরুত্ব দিতে হবে, এই বিষয়ে নজর দিতে হবে। এবং রোজার মাসকে কেন্দ্র করে দুটা যদি একে দুই হয়ে যায়, তাহলে আমি, আপনি এবং স্যার কেউ কিন্তু স্বস্তির সাথে রোজা এবং ঈদ করতে পারবো এমনটি বলার কোনো কারণ নাই। আমি মনে করি যে এখন দেশের কয়েকজন বরেণ্য অর্থনীতিবিদ এই সরকারের অংশ, প্রধান উপদেষ্টা, অর্থ উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, সবাই কিন্তু দেশের স্ব ক্ষেত্রে বরেণ্য অর্থনীতিবিদ। ওনারা কিন্তু বোঝেন সংকট আছে। সেই সংকট সমাধানে আসল জায়গায় যদি আসল পদক্ষেপ না নিয়ে যদি সরাসরি শর্টকাট পদ্ধতিতে এ ধরনের ভ্যাট আরোপ করে এনবিআরের যে টার্গেটটা যদি ফুলফিল করাই যদি উদ্দেশ্য হয়ে থাকে, তো সেটি বোধহয় দুর্ভোগটা অনেকাংশে লাঘব না করে এটা বৃদ্ধি করবে। সরকার বিষয়টি ভেবে দেখবে এবং রোজার মধ্যে মানুষ যেন স্বস্তির সাথে তাদের রোজা এবং ঈদ উদযাপন করতে পারে, সেই বিষয়ে তৎপর থাকবে। এটি একজন ভোক্তা হিসাবে আমি সরকারের কাছে অনুরোধ করতেই পারি। স্যার ধন্যবাদ। স্যার আপনার কাছে আসতে চাই যে আপনি এনবিআরের চেয়ারম্যান ছিলেন, তো আপনি এনবিআরের সক্ষমতা জানেন এবং এনবিআর কিন্তু সক্ষমতা নিশ্চয়ই আপনি চলে আসার পর আরও বেড়েছে এবং সেটি নিশ্চয়ই আপনি জানেন। তো কেন মনে হচ্ছে যে এই ভ্যাট আরোপ করেই সরকারকে ট্যাক্সের যে গ্যাপ আছে সেটি পূরণ করতে হবে?
এই চুরি বা কর ফাঁকি সেগুলোর দিকে নজর না দিয়ে এগুলোর দিকে কেন নজর, একদম ডিরেক্ট যেটি সরাসরি জনগণের উপর পড়ছে? আপনার জাতীয় রাজস্ব বোর্ডের সক্ষমতা তো বেড়েছে। আমি যখন ছিলাম 2007-এ তখন টোটাল রেভিনিউ বাজেট ছিল সব কিছু মিলিয়ে মাত্র 36,000 কোটি টাকা। তো তার থেকে আমি 43,250 কোটি 850 কোটি টাকা টার্গেটে গেলাম 17% গ্রোথে। তো আলটিমেটলি সে সময় যেভাবে হোক আরও অনেক বেশি 47,000 কোটি টাকার মতো আসছে। আর এখন তো 5 লাখ 6 লাখ কোটি টাকার মধ্যে চলে গেছে। এটা বেড়েছে, আরও বাড়বেও। ব্যাটের বা হঠাৎ করে যেটাতে আসছে এটার কারণ হলো সরকার তো এসে নিজে কিছু চিন্তা করেনি, ইনহেরিট করেছে তো আগের সরকারের বাজেটটা। কেমন? তো এই সরকার এসে যদি বলতো যে ওই বাজেটটা বাদ, তারা নিজেরা একটা বাজেট দেবে যে তাদের পিরিয়ডের জন্য, সেটা করলে তারা নিজের মতো করে হয়তো সাজাতে পারত। কিন্তু সেটা করার মতো সক্ষমতা সরকারের ভিতরে নাই। সরকারের যারা আছেন তারা তো নিজেরাই বুঝে উঠতেছে না কার কী দায়িত্ব, কোনটা করা হবে, কিছুই তো এখনও করতে পারেনি। তো সেই ক্ষেত্রে এখন অর্থের জন্য আগের যে লিগ্যাসি আছে, IMF-এর সাথে যে টাকা নিয়েছে সেখানকার কিছু শর্ত আছে। বাকিটা না নিলেই তো হয়ে যেত। তো সে সাহস করতে পারলে তো সরকার নিজেই একটা বাজেট দিত, সেটা বলতে পারছে না তো, চলতে পারছে না তো। এখন এমনভাবে লেজে গোবরে লাগলো যে টাকা দরকার, তো টাকা আনার জন্য শর্টকাট পদ্ধতি হইল এইভাবে আপনার শুল্ক বাড়ানো, ব্যাট বাড়ানো। এসব না করলে টাকা আসবে কোত্থেকে? আরেকটা যেটা উনি বললেন, প্রফেসর সাহেব সহ যেটা বলতেছেন যে আদায় করার সক্ষমতা। আপনি টাকা তো ব্যাংক ট্যাঙ্ক হয়ে এভাবে নিয়েই গেছে, আগে প্রচুর টাকা চলে গেছে। কোনো কোনো ব্যাংক তো কাস্টমারকে টাকাও দিতে পারে নাই। এমনকি ওই যে পাচার করেছে সেটা নিয়ে কেউ মামলা করলে বিচারহীনতার যে বিচার, সেখানে বলছে এটা তদন্তও করা যাবে না। তো এখন সরকার বেকায়দায় পড়ল না? কিছু আছে আপনার এমন বেকায়দায় পড়েছে যে ডে টু ডে আপনি যেটা বললেন গভর্নমেন্টের যে খরচ সেটা তো কমাইতে পারতেছে না। ওটা কি কমতেছে? বরং আরও যারা আগে পদোন্নতি পায় নাই বা বাদ পড়েছে তাদেরকে বকেয়া সহ দেওয়ার একটা রেওয়াজ আগের থেকে যেটা হইলো, ওরা বাদ দিল, এরা আনবে, এরা বাদ দিল। কিন্তু অন্তর্বর্তী সরকার যেটা আসছে এদের কোনো লিগ্যাসি থাকার কথা ছিল না, পলিটিক্যাল ইনহেরিটেন্স। কিন্তু অতিমাত্রা আবেগপ্রবণ হয়ে ন্যায় বিচারের হুঙ্কার ছাড়তে গিয়ে যেগুলো করতেছে এখন সামাল দিতে পারতেছে না। তো সামালের দিন না ফেললে কোথা হবে? টাকা দরকার। টাকা দরকার হলে সহজ পন্থা হইলে সবসময় এটা করা, আদায় তো করতে পারতেছেন না। তাই সেই জন্য বাড়াইছে। একদিকে ওদের শর্ত আছে, আরেকদিকে এটা আছে, টাকা লাগবে, এছাড়া তো আর কোনো কারণ তো নেই। সামনের দিকে এই যে ভ্যাট বাড়ানো, এটার প্রভাবটা কি হবে বাজারে? প্রভাবটা হবে তো, এটা তো ইনডাইরেক্ট ট্যাক্স, সরাসরি আয়কর তো নয়, এটা ভোক্তার উপর যাবে। প্রভাব হবে আপনার যার সামর্থ্য আছে সে হয়তো কোনো রকমের টিকে থাকবে, যাদের আয় কম, সামর্থ্য কম, তারা আপনার ভোগ কমাবে, কষ্টে পড়বে, বেশিরভাগ লোক তো বেশি কষ্টে পড়বে, এছাড়া তো উপায় থাকে না। যেমন চাকরি যাদের, এই যে আরেকটা খারাপ কাজ, এই যে আজকে আমার কাছে এক ছেলের বাবা কাগজ পাঠাইলো, ওই যে ট্রেইনি কনস্টেবল যেগুলো নিল, হঠাৎ করে শৃঙ্খলা ভঙ্গের দায় বলে অনেকে বাদ দিয়ে দিল। তারপরে আরেকখানে BCS-এরও এরকম ঘটলো, আবার দরখাস্ত হচ্ছে। তো এগুলো নতুন নতুন পেন্ডোরার বাক্স খুলতে যাচ্ছে, সামাল দেওয়ার ক্ষমতা নাই, ডিসিপ্লিন রেস্টোর করতে পারে নাই, সেই জায়গায় এগুলা করতেছে। এখন এই সেলের কী দশা হবে? যাকে বাদ দিয়ে দিচ্ছে ওখানে আরেকটাকে বাদ দিচ্ছে, কষ্ট তো বাড়বে। কিন্তু এই যে এটা আপনি যেহেতু তুললেন বিষয়টা, আমি জাস্ট একটু আরেকটা জিনিস যোগ করতে চাই যে 227 জনকে BCS এর আগের প্রজ্ঞাপন থেকে বাদ দেওয়া হলো। পরে আবার গত সপ্তাহে জনপ্রশাসন সচিব বলেছেন যে এদের বিরুদ্ধে ফৌজদারির মামলা না থাকলে এদেরকে আবার নেওয়া হবে। তাহলে বাদ দিলেন কেন? শুনেন, এগুলো হইল ওই যে আমি মাঝে মাঝে বলি, কিছু জিনিস আছে না, গরিব কৃষকের একটা গরু দিয়ে আরেকজনের সাথে, আমরা তো গ্রাম থেকে আসছি, গরুর ঘাস তুলছি 50-এর দশকের শেষের দিকে, 60-এর দশকে। তারা বেশি গরিব কৃষক, তার হয়তো একটা গরু থাকতো, গাভী দিয়েও হাল চাষ করতো তখন।
তো একটা গরু থাকলে আরেকজনের গরুর সাথে ভাগে, একদিন ওর গরুটা নিয়ে এ হাল দিত, আরেকদিন এরটা নিয়ে ও দিত, এইভাবে কাজ চলতো। তো এখন ভাদ্র মাসে ভরা মৌসুমের সময় তার হালের গরুটা হারাই গেছে। আর ভাদ্র মাসের রোদ তো বুঝেন প্রচণ্ড, গরু খুঁজতে খুঁজতে সে কাহিল, চোখে শস্য ফুল দেখে ঘরের সামনে আসেই নিজের বউরে ছেলেরে পাইল, হ্যাঁ, বলে যে ভাই এক গ্লাস পানি দে। তো ছেলের মা তো রাগ হয়ে চলে আসলো, হ্যাঁ তুমি এটা তো আমাদের আব্দুল, তারে ভাই বলতেছ? বলে ভাদ্র মাসে হালের গরু হারাইলে এরকমই হয় রে মা। তো এখন বেচারি দুঃখ করে যে ছেলেরে ভাই বলছে, ওটা ঠিকই ছিল, কিন্তু আমি ওয়াইফরে যে আমার যে এখন মা বলে ফেললো, তো বিয়ে আর টিকে থাকে নাকি? এখন ভাদ্র মাসে হালের গরু হারাই গেছে সরকারের, কোনো দিকে শৃঙ্খলা আনতে পারতেছে না। সেই জন্য ওই একবার ফট করে কে কী বুদ্ধি দিল, বিসিএসে এগুলা ওই গন্ধ ফাঁকি দিয়েছে কোনটা, সব কি আলিমো না কিনা, আওয়ামী লীগের কিনা, অতএব কুল্লে খালাস করে বাধ্য। আবার ওই যে পুলিশের যে কনস্টেবলে যে কাগজ দিয়ে দিল, বাপে পাঠাইলো কানতে কানতে, যে শৃঙ্খলা কি, তার ডিসিপ্লিনারি অ্যাকশান হইল উইদাউট অ্যাসাইনিং এনি রিজন। হঠাৎ করে আপনি এত ফেরেস্তা সাজ দিয়েছেন, এগুলো তো রইস হয়ে এটা এগুলো তো করা যায়। তো সেই জন্য ওটা বাদ। এখন যখন চাপ পড়ছে তখন বলে যে ফৌজদারি না, তো ফৌজদারি যেটা আপনি বললেন, ফৌজদারি মামলা আছে কি না আগে দেখতে পারো নাই, খেয়াল খুশি মতো চলতেছে আর কি। সেই জন্য অ্যানামলিসগুলো বেড়ে গেছে। আর এখন বৈষম্যহীন, তো বৈষম্যহীন হওয়াতে সবটা হবে। এখন ওই শুধু ঠেলা গাড়ির যেটা আছে না, মানুষ ঠেলে, ওটার মধ্যে ব্যাটারি লাগাই দিলে তখন আর একটু বৈষম্য কমে যাবে। ওই ইঞ্জিনের রিক্সা হচ্ছে না, রাস্তার মাঝখান দিয়ে চলবে, বৈষম্যহীন তো। হ্যাঁ, তো সেই জন্য সামাল দিতে পারতেছে না তো কোনোটা। কংক্রিটাইজড হইতে যেটা বলি, ছোট্ট ছোট্ট প্রোগ্রামে ওনার যেটুক বলা ছিল যে আমি সংস্কার করব, সংস্কারের ওই অংশে যাব। এই সংস্কারে যাইয়া আপনি প্যান্ডোরার বাক্স খুলতেছেন, কোন বিসিএসে কী হইলো, কোনটা কী হইলো, তো ঘুরে ফিরে তো আগের রফিও হয়ে গেল। আগে যারা যেটা করছে এদেরকে বাদ দিল, আওয়ামী লীগ সরকার এসে বিএনপির প্রমোশন দেয় নাই অনেকগুলাকে, বিএনপি এসে আওয়ামী লীগগুলো দেয় নাই, কেউ জনতার মঞ্চ করলো, কেউ আবার উত্তরা ষড়যন্ত্র করলো, কেউ পান্ডা গার্ডেনে গেল। তো ওরা বাদ দিল, এরা আয়সা সুদে আসলে একেবারে টেলিফোন বিল সব বকেয়া দিয়ে দিল, এরা সেটা করতেছে। তো এইগুলোর মধ্যে তো এটা মেনে নিচ্ছে হবে আপনার, ওই আল্লাহ এটা কী করবেন। তো এখন আরেকটি বিষয় যে এই সরকার আসার পর যদিও পতিত সরকার আওয়ামী লীগের সময়ও এই অভিযোগটা জোরে সোরেই উঠেছিল, কিন্তু সেটি এখন এসে এক ধরনের আন্দোলনের মতো মনে হচ্ছে। সবাই বলছে যে টাকা পাচার হয়ে গেছে এবং এই গভর্নমেন্ট থেকেও বলা হচ্ছে টাকা ফিরিয়ে নিয়ে আসা হবে। আজকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সংবাদ সম্মেলনে বলেছেন যে তারা বিভিন্ন দেশের সাথে বৈঠক করছেন এবং ওই দেশ থেকে ভালো রেসপন্স পাচ্ছেন টাকা ফিরিয়ে আনার বিষয়ে। তো এই টাকা ফিরিয়ে এনেও তো এই ভ্যাটের জুলুম থেকে রক্ষা দেওয়া যেত বা রক্ষা করা যেত আর কি সাধারণ মানুষকে। তো এটা কি আপনি কি মনে করেন, এনবিআর চেয়ারম্যান ছিলেন, টাকা কি ফেরত আনা সম্ভব? শুনেন, কিছু জিনিস আছে, এক গভর্নর ছিল না ডক্টর আতিউর রহমান, জি, তার আমলে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের টাকা চলে হয়ে গেল না। তো তখন আমাকে একজন জিজ্ঞেস করছিল যে এই টাকা আসবে নাকি। আমি তখন বলছিলাম যে দেখেন, কিল যদি পিঠে পড়ে ওটা ফেরত আনা যায় না, তেল যদি পড়ে যায় বালির মধ্যে উঠানো যায় না। টাকা আনবেন, 9 মণ ঘি জুটবে, পরে রাধা নাচবে, আনুক না আগে টাকা। এত সহজ আরেকখানে টাকা চলে গেলে আনা? হ্যাঁ, আপনি এসালমরে ধরতে পারতেছেন? টাকা কোথায় নিয়ে গেল, বেনজির কোথায় নিয়ে গেল, কী করলো পারতেছেন? আপনি একসাথে সবটা ধরতে গিয়ে কোনোটাই তো পারবেন না। টাকা আনতে চাইলে তো আবার সময় লাগবে, আপনি এই 6 মাসের মধ্যে তো পারবেন না। বাংলাদেশ ব্যাংকে সেই টাকা কি অল্প কয়টা টাকা বোধক কীভাবে আনছে, আর বাকিটা কি পারতেছে মামলা টামলা করে? টাকা, আমার টাকা যদি আপনার পকেটে চলে যায়, আপনার পকেট থেকে আমার ন্যায্য পাওনা আনতে গেলেও আপনি স্বেচ্ছায় না দিলে এত সহজ নয়, নিয়ম কানুন আছে। তারপরে যদি মাস্তানি করি আনতে চান, সে মাস্তানি শক্তিও তো লাগবে, নাহলে তো পারবেন না। তো কীভাবে আনবেন? বলছে, বলার জন্য অ্যাপিজিং টোনে কথা কেউ কম বলে না। কারণ আমাদের ইউনূস সাহেব এসে তো প্রথম বললেন যে ছাত্ররা আমাদের নিয়োগকর্তা, জনগণ সমর্থক। তো এখন নিয়োগকর্তারা যখন যেটা চায় সেটা মানতে হয়। আপনি চেক দিতে পারছেন না তো,
কোথায় কোন দিকে আপনি ডিসিপ্লিন ফেরাই আনতেছেন, পারতেছেন না তো। ও আমি ওই জন্য সময়টা বলি যে পারার জন্য ওনাদের একটু সময় দেন না। কিন্তু আপনি বলছেন যে তারা পারছেই না, আহারে পারছেন না বলেই তো তাকে সময় দিতে হবে। ততক্ষণে তো অবস্থা আরো খারাপ হয়ে যায়। খারাপ হলে হোক না, খারাপ হতে গেলে ওরা তো নিজেরাই লেজ গুটায় ভাগবে। কিছু কিছু আছে না, যখন দেখবে যে উপায় নাই তখন সেফ এক্সিটের জন্য তাড়াতাড়ি করে ভাগবে। তা আপনি তাকে আগে সুযোগ দিবেন তো। আসছে তো বড় শখ করে, দেশ সেবা কি খালি হাসিনা খালেদার অধিকার নাকি? ইউনূস সাহেবের হইতে পারেন না, নোবেল রোডের ছিলেন, উনিও তো দেশ সেবার জন্য আসছেন, দেশের ভালোর জন্য আসছেন। তো একটা ভালো মানুষ ভালোর জন্য আসছে, তাকে একটু সুযোগ দেবেন না কেন? স্যার ধন্যবাদ। আমরা একটু ডক্টর হাসনাত আলী আপনার কাছে একই বিষয় নিয়ে অন্য একটা মন্তব্য চাই যে এই ভ্যাট বাড়ানোর জন্য দেখেন বিভিন্ন ধরনের প্রতিবাদ কিন্তু চলছে। যেমন গতকালকে জাতীয় নাগরিক কমিটি সংবাদ সম্মেলন করে এটার পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে এবং তারা এটা প্রত্যাখ্যান করেছে এই সিদ্ধান্তকে, এবং বিএনপির পক্ষ থেকেও একই কথা বলা হয়েছে। এবং গতকালকে ঢাকা চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে এটির বিরোধিতা করা হয়েছে। হোটেল রেস্তোরাঁ মালিক সমিতি, মিষ্টি প্রস্তুতকারক সমিতি ধর্মঘটে যাওয়ার হুমকি দিয়ে রেখেছে। আজকে প্লাস্টিক প্রস্তুতকারক এবং রপ্তানিকারক অ্যাসোসিয়েশন সংবাদ সম্মেলন করে সেটার বিরোধিতা করেছে। তারপর মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন, ইন্টারনেটের সাথে যারা যুক্ত আছেন এরকম কয়েকটি সংগঠন এটার বিরোধিতা করেছে। বেভারেজ ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করেছে এবং এটির মুখপাত্র ছিল আকিজ গ্রুপ, যাদের কর্ণধার এই উপদেষ্টা মণ্ডলীতে আছেন। তো সব কিছু মিলিয়ে দেখেন প্রতিবাদের কিন্তু অভাব নাই, সব কর্নার থেকে এই সিদ্ধান্তের বিরোধিতা করা হচ্ছে। তো এত বিরোধিতা সত্ত্বেও কোনো ধরনের স্টেক হোল্ডারদের সাথে আলোচনা না করে এই সিদ্ধান্ত আসলে সরকার কতটুকু বাস্তবায়ন করতে পারবে? শুধুমাত্র জোর করেই কি বাস্তবায়ন করা সম্ভব? দেখেন, বাংলাদেশের সিদ্ধান্ত একবার হয়ে গেলে সেখান থেকে ফিরিয়ে আসার নজির কিন্তু খুব কম। একটু আগে বলেছি বিসিএস এর 227 জনকে বাদ দেওয়া হয়েছে, সেই সিদ্ধান্ত আবার বাতিল করা হয়েছে। না, আমি তো এটাও বলছি যে এটি আপনি এত অধৈর্য হচ্ছেন কেন? এই যে প্রতিবাদের ভাষা আসছে, আমরা খুব শিক্ষক মানুষ, আমরা ভদ্রচিতভাবে সরকারের কাছে অনুরোধ করছি পুনর্বিবেচনা করার জন্য একটু সময় দেন। কারণ এটি জনদুর্ভোগ বাড়াবে, এটি অস্বীকার করার কোনো ক্ষমতা কারো নেই। সামনে রোজা, আমি তো আপনাকে বললাম যে রোজার মাসে এমনি এক ধরনের শঙ্কার এবং অস্বস্তির জায়গায় ভোক্তারা থাকে, তার সাথে যদি এই ভ্যাটটা যোগ হয় তো বাজারের অবস্থা কি হতে পারে সেটা একবার ভাবেন। তো সেটি আমি তো মনে করি না। আমি যেটা বলছি যে সময় নেন না কেন, আপনি 5 বছর 7 বা 8 বছর আপনি দেন না আপনার রোডম্যাপটা, অসুবিধা তো নেই। জনগণ জানুক যে আপনার এই সমস্ত সংস্কারগুলো করার জন্য আমার 5 বছর দরকার, জনগণ তখন বলবে। আর আপনি যদি 5 বছর নেন তাহলে তো আপনি স্টেক হোল্ডার, যারা আপনি স্টেক হোল্ডারের কথা বলছেন, তাহলে সেই রাজনৈতিক দলের সাথে তো বসতে হবে আপনাকে। স্টেক হোল্ডার তো আমি আপনি না, ওই যাদেরকে সার নাম বলছেন, ওই আলিমোনা কি বাজাত কি সব বলছেন, তাদের সাথে বসতে হবে আপনাকে। নির্বাচন তো এই অন্তর্বর্তীকালীন সরকার তো কোনো পার্টি না। আর আমি একটা কথা আপনাকে বলি যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান অধ্যাপক ইউনূস স্যার যেটা বলেছেন, এটি না পারার কোনো কারণ নেই। কারণ ওনার দল নেই, ওনার কোনো দল নির্বাচনে অংশগ্রহণ করবেন না, ওনারও কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে বলে সেটাও আমরা এখন পর্যন্ত জানি না। কিন্তু বিএনপি থেকে তো অভিযোগ করা হয় যে সরকার থেকে একটি দলকে রাজনৈতিক দল হিসেবে গড়ে তোলার জন্য দেখেন, এটি রাজনৈতিক দল হিসেবে বিএনপি কি বলছে সেটি না বলে আমরা যেটা দৃশ্যমান যেটা দেখছি যে এই সরকারের কোনো রাজনৈতিক এজেন্ডা আছে বলে এখন পর্যন্ত সরকার পাবলিক করেনি। আমি সেই জায়গা থেকে শুধু বলছি, তাহলে তাদের সামনের এজেন্ডাটা কি? এই যে মোটা দাগে যেগুলো সংস্কারের একটা পথ দেখা। আর একটা জিনিস মনে রাখতে হবে যে সংস্কার কিন্তু কোনো স্ট্যাটিক জিনিস না, এটা স্থবির কোনো জিনিস না যে আপনি আজকেই সব করে বলাবেন। চলমান, আজকে এটা চলমান প্রক্রিয়া। স্যার যেটা বলেন যে 7,000 কোটি টাকা আজকে লাখ কোটি টাকা হয়ে গেছে, চলমান। স্যারের সময় কাগজে কলমে রিটার্ন জমা দিতাম, এখন আমরা দিচ্ছি হলো যে অনলাইনে আমরা দিচ্ছি। তো এটি চলমান। আপনি জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত করার জন্য বা জনগণের ভোটাধিকার নিশ্চিত করার জন্য, এবং যেন কোনো নির্বাচন 5 বছর পর পর যেন এই লড়াই সংগ্রাম আমাদেরকে দেখতে না হয় রাজনৈতিক দলের মধ্যে, এরকম একটি স্থায়ী বন্দোবস্ত করার জন্য স্টেক হোল্ডার রাজনৈতিক দলের সাথে আলোচনা করে একটা যৌক্তিক যে সময়টা অন্তর্বর্তীকালীন সরকার প্রদান করেছেন সেটি। স্যার কিন্তু 2 ধরনের কথা বললেন, এক বললেন 5 বছর দাও, আবার বলতেছেন যে পেন্ডুরাম খুলে দিয়েছেন। এই যে পেন্ডুরাম কিন্তু একটা একটা করে খুলবে। আপনি দেখেন বিডিআর বিদ্রোহ,
খুলুক, স্যার, আপনি স্যার, নিচ্ছেন তো স্যার, আপনি সেগুলো এন্টারটেইন না এন্টারটেন না করে স্যার, এন্টারটেন না করছেন করে তো আপনি। যদি আপনি নির্বাচনটাকে আপনি যদি ফোকাস করেন যে আমার এই নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকারকে প্রতিষ্ঠিত করা, তাহলে এগুলো কিন্তু আসার সুযোগ পাবে না। বিডিআর বিদ্রোহের জন্য কমিশন করা হয়েছে, আজকে তারা ব্যারিকেড ভেঙে মিছিল করে, এটা নতুন একটা সংকট। আপনি দেখেন বিভিন্ন রকমের দাবি লিগ তৈরি হয়েছে, সংকট। তাহলে যদি নির্বাচিত সরকারের এত সংকটের মধ্যে এই ভ্যাটের যে সিদ্ধান্ত, এখন যদি আরো লোকজন এই দাবিতে, এটা প্রত্যাহারের দাবিতে রাস্তায় নামে, তো সংকট তো আরো ঘনীভূত হবে। বাজারদের জন্য সুবিধা হবে, সরকার আরো অর্ধনপ্রিয় হবে, তাড়াতাড়ি নির্বাচন দিয়ে পালানোর চেষ্টা করবে। আর একটা স্যার যেটা বললেন বুঝেন যে না, পালাই যাবে, এগুলোর মধ্যে তো কারণ টেকনিক আলাদা আছে। স্যার ওটা কিন্তু আরেকটা রকমের টেকনিক। যারা একটি দেশকে অস্থিতিশীলতার দিকে নিয়ে যেতে চায়, তারা কিন্তু চাইবে এই ধরনের নিত্য নতুন সংকট করে সরকারকে একটা বেকায়দায় ফেলতে, যেন সরকার কোনো সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতাকে হস্তান্তর করতে না পারে। সেটাকে প্রতিহত করতে হবে রাজনৈতিক দলকে। কারণ এই অন্তর্বর্তীকালীন সরকারকে সমস্ত স্টেক হোল্ডারদেরকে সমর্থন করতে হবে, সহযোগিতা করতে হবে, এবং একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য এখান থেকে সরে আসলে। আপনি যেটি বললেন যে একটি নির্বাচিত সরকারের কাছে হস্তান্তর যাতে করতে না পারে, সেরকম একটি সংকট আছে, তো সংকট তৈরি হতে, কারা আছে এরা? না, কারা আছে আমি তা বলতে পারবো না। আপনি এই যে পার্লামেন্ট ইয়ার ভেতরে যে স্যার যেটা বললেন যে আপনার আনসার লীগ তৈরি করলো, সংকট তৈরি করা, তারপরে এখন যে গার্মেন্টসগুলো নিয়ে যে এক ধরনের সংকট তৈরি করা, সংকট তো হচ্ছে। বিডিআর বিদ্রোহ নিয়ে কমিশন গঠন হলো, সেই কমিশনের প্রতি তোয়াক্কা না করে সংকট তৈরি করা, তারপরে রাষ্ট্রপতিকে ক্ষমতার থেকে সরিয়ে দেওয়া হবে এরকম একটি সংকট তৈরি করা, নিত্য নতুন, তারপরে সর্বদলীয় ইশতেহার ঘোষণা করা নিয়ে একটা সংকট তৈরি করা, সংকটগুলো তো হচ্ছে। সেই সমস্ত সংকটকে অ্যাভয়েড করার জন্য আপনি যদি মূল ফোকাস যদি করেন এটি গ্রহণযোগ্য নির্বাচন, রাজনৈতিকভাবে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর এবং কিছু গাইডলাইন দেওয়া। দেখেন, আমি রাজনীতিতে তো সুবাতাস পাই এই জন্য আমরা সারা জীবন বলেছি যে আজীবন ক্ষমতায় থাকবে। বিএনপির মতো একটি রাজনৈতিক দল তারা বলেছে যে আমরা পরপর 2 বারের বেশি কেউ ক্ষমতায় থাকবেন না। তারা বলেছে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য ঠিক করা। না, 2 বারের বেশি ক্ষমতায় থাকবে সেটা বলেন নাই, প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, এই দল নয়। হ্যাঁ, না মানে প্রধানমন্ত্রী থাকতে পারবে না। প্রধানমন্ত্রী রাষ্ট্রের মধ্যে যে আকাশ সমপার্থক্য, কেউ বলে যে মাজার জিয়ারত, কবর জিয়ারত, তাহলে এই ক্ষমতার ভারসাম্য রাখা। 70 অনুচ্ছেদের কারণে আমরা ফ্লোর ক্রসিং করতে পারি না, সরকারি দলের বিরুদ্ধে ভোট দিতে পারি না, আইনের বিরুদ্ধে ভোট দিতে পারি, সেটা যদি রহিত করার দাবি বৃহৎ দল বলেছে, এবং আরও বিভিন্ন জায়গা কিন্তু তারা বলেছে। তাহলে এই মোটা দাগে কিন্তু একটা মানুষের মধ্যে কিন্তু একটা তাড়না তৈরি হয়েছে রাজনৈতিক দলের মধ্যে। 24-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে একটা দেশ আমরা পেয়েছি, নতুন করে কথা বলার স্বাধীনতা, সেই জায়গাতে রাজনৈতিক দল চাইলেই সব কিছু করতে পারবে না, না। সেখান থেকে আমি মনে করি যে একটা নির্বাচন হওয়া দরকার। সেটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যেটা বলেছেন, এবং সেনাবাহিনীর প্রধান উনিও কিন্তু এটাকে অ্যাকনলেজ করেছেন যে 26-এর প্রথম সব কোয়ার্টার অথবা 25-এর শেষ কোয়ার্টার যদি নির্বাচন করে এই যে আমাদের কমিশন যে রিপোর্টটা এই মাসেই জমা দেবে, অন্তত 4টি কমিশন, সেই রিপোর্টগুলোকে এক জায়গায় কম্পাইল করে স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করে একটি ঐক্যমত্যের ভিত্তিতে যদি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত সরকারের কাছে এই সমস্ত সুপারিশগুলো যদি হস্তান্তর করা যায়, সেটি বোধহয় হবে সবচেয়ে সম্মানজনক এবং স্থিতিশীল একটি সমাধান বাংলাদেশের আগামীর গণতন্ত্রের জন্য। স্যার ধন্যবাদ। আমরা একদম সময় শেষ, আমরা আজকের মতো শেষ করব। পরবর্তীতে সময় পেলে নিশ্চয়ই আবার আলোচনা করা যাবে। ধন্যবাদ আপনাদের। প্রিয় দর্শক, এই ছিল আজকের আইএফআইসি ব্যাংক নিবেদিত এই সময়ের আয়োজন। সদ্যই দেশ একটি শৈত্যপ্রবাহের কবলে পড়েছিল, তাপমাত্রা নিয়মিতই ওঠানামা করছে, সামনে আবারও শৈত্যপ্রবাহ আসতে পারে। প্রচণ্ড শীতে শিশু এবং বৃদ্ধদের অসুস্থ হওয়ার প্রবণতা বৃদ্ধি পায়। এ ব্যাপারে সবাইকে সাবধানতা অবলম্বন করা ও সতর্ক থাকার আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি। শুভরাত্রি।